দেখো, তো আমরা পর্বতের শ্রেণী বিভাগগুলো এবার করব। তো প্রথমেই আমরা ভঙ্গিল পর্বত, ঠিক আছে? তো ভঙ্গিল পর্বত কাকে বলে, ঠিক আছে? এক্সাম্পলগুলো অবশ্যই করতে হবে। তো ভঙ্গিল পর্বত কাকে বলে না, কোনো নরম পাললিক শিলা যদি গিরিজনী প্রক্রিয়ায়, মহীভাবক আর গিরিজনী প্রক্রিয়ায় কি অন্য একটা ক্লাসে আলোচনা করব। তো কোমল পাললিক শিলা যখন গিরিজনী প্রক্রিয়ায় পার্শ্ব চাপের ফলে ভাঁজ খেয়ে যে পাহাড়ের সৃষ্টি হয়, যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। তো ভঙ্গিল পর্বতের এক্সাম্পল কোনগুলো না, আমি যদি বলি এশিয়ার মধ্যে ভারতের বা এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ, এগুলো হচ্ছে ভঙ্গিল পর্বতের উদাহরণ। তো ভঙ্গিল পর্বতের মধ্যে একটা দেয় যে হিমালয়ের উৎপত্তি। তো হিমালয়ের উৎপত্তি নিয়ে দুটো তত্ত্ব আমাদের প্রচলিত আছে। একটা হচ্ছে মহীখাত তত্ত্ব বা জিওসিনক্লাইন থিওরি, আরেকটা হচ্ছে পাত সংস্থান তত্ত্ব বা প্লেট টেকটনিক থিওরি। তো মহীখাত তত্ত্বটা কি না, আজ থেকে কোটি কোটি বছর আগে আজকে যেখানে হিমালয় অবস্থিত সেখানে টেথিস নামে একটি মহীখাত বা সমুদ্র ছিল এবং তার দুই পাশে দুটি ল্যান্ড ছিল। একটা হচ্ছে আঙ্গার ল্যান্ড আর একটি হচ্ছে গন্ডওয়ানা ল্যান্ড। তো এই দুটি ল্যান্ড থেকে পলি বালি সঞ্চিত হতে থাকে এই টেথিস মহীখাতে এবং পরবর্তীকালে এই দুটি ল্যান্ডের পার্শ্ব চাপের ফলে এই যে পাললিক শিলা যেটা জমা হতে থাকে এই টেথিস মহীখাতে, সেটি ভাঁজ খেয়ে বর্তমান হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। এটি গেল মহীখাত তত্ত্ব। আর পাত সংস্থান তত্ত্ব কি না, এটি লে পিচো বলে একজন ভূবিজ্ঞানী এই তত্ত্বটা দিয়েছেন। এই তত্ত্ব অনুযায়ী আমাদের যে বিশ্বটা, যে ভূপৃষ্ঠ, সেটা 7টা পাতের ওপর ভেসে আছে, ঠিক আছে? এই 7টা পাতের মধ্যে যদি কখনো কোনো কোনো পাত একে অপরের সঙ্গে সংঘর্ষ করে, তার ফলে অনেক সময় ভূমিরূপের পরিবর্তন ঘটে। তো তিনি বলেন যে ভারতীয় পাত এবং ইউরেশীয় পাত, এই দুটো পাতের একে অপরের দিকে এগিয়ে আসে এবং তার ফলেই সংঘর্ষের ফলে হিমালয় পর্বতের সৃষ্টি হয়। তো আমাদের এখান থেকে এক্সাম্পলটা অনেক বেশি করতে হবে আর হিমালয় পর্বত সৃষ্টির দুটো তত্ত্ব মনে রাখতে হবে। এরপর আসি স্তূপ পর্বত। তো স্তূপ পর্বত কাকে বলে না, ওই রকম পলি বালি অর্থাৎ পাললিক শিলা জমতে 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 যদি কোনো কারণে ভূ আলোড়নের ফলে যদি এই ভূপৃষ্ঠের মধ্যে চ্যুতি বা ফল্ট দেখা দেয়, ফাটল দেখা দেয় এবং ক্রমশ চাপের ফলে যদি সেই অংশটা, মাঝের অংশটা যদি ওপর দিকে উঠে যায়, উঁচু হয়ে থাকে, তখন তাকে বলা হয় স্তূপ পর্বত। আর যদি অনেক সময় কি হয় না, উপর দিকে না উঠে নিচের দিকে নেমে যায়, এই যে দেখতে পাচ্ছ নিচের দিকে নেমে যায়, তখন এই নিচের দিকে নেমে যাওয়া অংশটাকে বলা হয় গ্রস্ত উপত্যকা। তো এক্সাম্পল গুলো কি কি না, ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ফ্রান্সের ভোজ, ঠিক আছে? আচ্ছা, এবার এই গ্রস্ত উপত্যকায় বা গ্রাবেন, এখানে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমাদের দুটো নদী নর্মদা এবং তাপ্তি, এরা কিন্তু গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রভাবিত হয়েছে। এই গেল আমাদের স্তূপ পর্বত, ঠিক আছে? এবার আসছে আমি আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত। হ্যাঁ, তো এটা কি না, আমাদের ভূপৃষ্ঠে, ভূ অভ্যন্তরে যে গলিত উত্তপ্ত ম্যাগমা আছে, সেই ম্যাগমাটা যদি ভূপৃষ্ঠে কোনো নরম অংশ বা ফাটল দিয়ে বেরিয়ে এসে, লাভাটা যখন বেরিয়ে আসে, এই লাভাটা বায়ুর সংস্পর্শে এসে যখন ঠান্ডা শীতল হয়ে জমাট বাঁধে এবং শঙ্কু আকৃতি ধারণ করে, হ্যাঁ, তো তখন তাকে বলা হয় আগ্নেয় পর্বত।
বা সঞ্চয়জাত পর্বত বা অনেক সময় লাভা পর্বতও বলা হয়। তো এক্সাম্পল কোনগুলো? এক্সাম্পল হচ্ছে ভারতের ব্যারন আন্দামানে, জাপানের ফুজিয়ামা, ইটালির ভিসুভিয়াস, আফ্রিকার কিলিমাঞ্জারো এবং ইন্দোনেশিয়ার কারকাতুয়া। এইবার আমরা এই আগ্নেয় এই যে অগ্নুৎপাত হচ্ছে, এই যে জ্বালামুখ দিয়ে অগ্নুৎপাত হচ্ছে, তো এই যে অগ্নুৎপাতের পরিমাণ বা অগ্নুৎপাতের সময় এই নিয়ে আমরা এটাকে ভাগ করতে পারি। কি কি ভাগে ভাগ করব না, এই আগ্নেয় পর্বতকে একটা হচ্ছে জীবন্ত বা সক্রিয়। এই সক্রিয় বা জীবন্ত নামটা শুনে বুঝতে পারছো যে এর মধ্যে এখনো প্রাণ আছে, অর্থাৎ এই এখানে অগ্নুৎপাত হয় এখন। তো এদেরকে আমরা দুটো ভাগে ভাগ করবো, একটা হচ্ছে অবিরাম, একটা হচ্ছে সবিরাম। তো অবিরাম হচ্ছে অনবরত, মানে কন্টিনিউয়াস অগ্নুৎপাত এখনো হচ্ছে, সব সময় হয়, যেমন ইটালির ভিসুভিয়াস। এক্সাম্পলগুলো খুব ইম্পর্টেন্ট। সবিরাম হচ্ছে মাঝে মাঝে বিরতি নিয়ে নিয়ে হয়, কন্টিনিউয়াস হয় না, তবে হয়, মাঝে মাঝেই হয়, হচ্ছে সবিরাম। যেমন ইটালির স্ট্রম্বেলি। সুপ্ত বা ডরমেন্ট, অর্থাৎ এখন ঘুমিয়ে আছে কিন্তু যে কোনো মুহূর্তে অগ্নুৎপাত ঘটতে পারে, যেমন জাপানের ফুজিয়ামা, ভারতের ব্যারন। আর মৃত হচ্ছে আর ভবিষ্যতে কখনো অগ্নুৎপাত ঘটবে না, যেমন মায়ানমারের পোপো। ঠিক আছে, এটা আমার আগ্নেয়গিরি, আগ্নেয় পর্বত। এই আগ্নেয় পর্বত সম্পর্কে আরেকটা তথ্য, সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা। মেঘলা শব্দের অর্থ হলো কোমর বন্ধ বা বেল্ট, অর্থাৎ প্রশান্ত মহাসাগরে ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, এই সকল যে দেশগুলো আছে সেই দেশগুলোর নিচে প্রায় 70%, পৃথিবীর প্রায় 70% সক্রিয় আগ্নেয়গিরি ওই প্রশান্ত মহাসাগরে আছে, এবং এই জায়গাটা ওই বেল্ট আকারে ধারণ করেছে, এই জন্য এখানে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা দেখতে পাওয়া যায়। আচ্ছা, এরপর নেক্সট আমি আসছি ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত। তো এই যে তিনটে পর্বত, অর্থাৎ ভঙ্গির পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় পর্বত, এই পর্বতগুলো যদি প্রাকৃতিক শক্তি, যেমন বায়ুপ্রবাহ বলো, হিমবাহ বলো বা নদ নদী বলো, এই সকলের দ্বারা ক্রমাগত যদি ক্ষয় হতে 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 এমন একটা পর্বত রূপ নেয়, তাকে বলা হয় অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বত। হ্যাঁ, যেমন এক্সাম্পল হচ্ছে ভারতের আরাবল্লী, পশ্চিমবঙ্গের শুশুনিয়া এবং অযোধ্যা। তো এই আমাদের পর্বত সম্পর্কে আলোচনা হলো, এবং এই পর্বতের উদাহরণগুলো তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট এরপর অন্য